আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ। পর্ব ২৮। পাতা শুয়ে আছে বিছানায়, তাকে জড়িয়ে ভোর ঘুমিয়ে। ঘুম এখনো গাঢ় হয়নি, সদ্যই ঘুমালো। বিড়াল শাবকটি বিছানার কিনারে ঘেঁষে শুয়ে আছে। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি সুন্দর করে ঠোঁট উল্টিয়ে ঘুমাচ্ছে বাচ্চাটা, পুরাই কিউটনেস ওভারলোডেড। পাতা গালে চুমু দিতে ভুলে না। এত আদরে বাচ্চাকে আদর না করে থাকা যায়? পাতা শূন্য দৃষ্টিতে চায়। কি হবে এ সম্পর্কের ভবিষ্যৎ? তার লতা আপুর কথা মনে পড়ছে। আপু ঠিকই বলেছে, সে সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মেনে নিলেও অরুণ সরকার সেটা পারেনি। ছোট্ট একটা জীবন, সে জীবনে না পাওয়াগুলো নিয়ে আফসোস করে। ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, বরং যা পেয়েছি তাতেই শুকরিয়া আদায় করে আগে বাড়তে হয়। পাতার হাত পা কেমন শিথিল হয়ে আসছে, কাঁপছে মৃদু। সে সব কিছু মেনেই পা বাড়িয়েছে। সে চায় সংসারটা মন প্রাণ দিয়ে করতে, কিন্তু তার একার প্রচেষ্টায় তো সেটা সম্ভব নয়। সে ২ কদম বাড়িয়েছে, এখন অরুণ সরকারেরও পা বাড়ানোর কথা ছিল। সে সম্পর্কে জড়ানোর আগে অরুণকে শুধেছিল যে সে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে কিনা। তখন তো লোকটা মাথা উঁচু করে জবাব দিয়েছিল। তাহলে এখন তার আচরণবিধি দেখে সন্দেহ কেন হচ্ছে? পাতার বুকটা দগ করে উঠে অজানা আশঙ্কায়। দায়িত্ব বেড়াজাল থেকে বেরিয়ে আরেকটা দায়িত্বের ফাঁসাদে আটকে পড়ল না তো? তেমনটা হলে পাতা দম আটকে মারা যাবে। ভাবতেই পাতার দম বন্ধ বন্ধ লাগলো। কান্না পায়, আগে যুগল ভরে ওঠে তার। বারংবার পলক ফেলে সেটা আটকানোর চেষ্টায়। এরই মাঝে অরুণ সরকার বিছানায় আসে উন্মুক্ত গায়ে, বোরের অন্য পাশে শুয়ে। পাতার দিকে ফিরে বলে, ঘুমিয়ে পড়েছে? হুম, এখনো গাঢ় হয়নি। অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে জবাব দেয় পাতা। অরুণ পাতার হালকা কম্পিত কণ্ঠস্বর খেয়াল করে। বুঝতে অসুবিধা হয় না, কান্না আটকানোর প্রচেষ্টায়। আগে যুগলে টলমলে অশ্রু তার সাক্ষী। আর অরুণের এটাও বুঝতে বাকি থাকে না যে আগে চোরাই কেন বর্ষণের মেঘের আচ্ছন্ন। প্রশ্ন হলো, সে কিভাবে ওই মেঘে আচ্ছন্ন আগে যুগলে রোদ্দুরের হাতছানি বয়ে আনবে? পাতাবাহার নামক বিড়ালটি বিছানার কিনারা থেকে উঠে অরুণের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। সেটা দেখে পাতার কপালে ভাঁজ পড়ে। গা ঘেঁষা বেড়াল কথাকার। অরুণ বিছানার পাশ থেকে কমফোর্ট এনে পাতা ও ছেলের গায়ে জড়িয়ে দেয়। পাতার এতক্ষণে খেয়াল হয় তার শীত অনুভূত হচ্ছিল। সেই কমফোর্টটা নিজেও বুড়ের সাথে জড়িয়ে নেয়। এসির টেম্পারেচার লো অনেকটা। অরুণ একটু বাড়িয়ে দেয় টেম্পারেচার। তারপর পাতাকে উদ্দেশ্য করে বলে, ওকে আমার কাছে দাও, তোমার অসুবিধা হবে। পাতা প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারে ভোরের কথা বলছে। সে মৃদু হেসে বলে, আমার কাছেই থাক না, অসুবিধা হবে না, ভালো লাগছে আমার। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে চায়। বোরকে বুকে জড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তার সম্মুখে বোরকে বেশ এবং যথেষ্ট স্নেহ করে। তার অলোকেও কি এরকম স্নেহ করবে, ভালোবাসবে? সেটাই দেখার বিষয়। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। পাতা খানিকটা সরে যায় ঘাবড়ে গিয়ে। অরুণ ব্রুজুগল কুঁচকে যায়, ছেলের মাথায় হাত রাখে। কি ভাবছে মেয়েটা? পাতা গালে জিভ ঠেকায়। পাতা মনে মনে নিজেকে গালি দেয়। সে নজর সরায়। নজরে আসে অরুণের উন্মুক্ত পেশিবহুল বাহু, লোমশ চওড়া সিনা, মেথিন বলিষ্ঠ উদর, কণ্ঠস্বরে অবস্থিত ল্যারিংস বা অ্যাডামস আপল। পাতা ঢুক গিলে চোখ বুজে নেয়। পাতু, হেট ইউর মাইন্ড। অরুণের কপালে ভাঁজ পড়ে। অরুণ পাশ ফিরে রিমোট বের করে লাইট অফ করে দেয়। লাইট অফ করার সাথে সাথেই পাতার চক্ষু যুগল বড় হয়ে যায়। সে তড়িগড়ি করে বলে, কারেন্ট চলে গেল নাকি? না, লাইট অফ করে দিয়েছি। আর কারেন্ট গেলেও সমস্যা নেই, জেনারেটর আছে, শান্ত কণ্ঠে বলল অরুণ। পাতা আমতা আমতা করে বলে,
লাইটটা জ্বালিয়ে রাখুন মিস্টার ভোরের বাবা। অরুণের কপালে ভাঁজ পড়ে। কেন? আমার আলোয় ঘুম হয় না। এনি প্রবলেম? পাতা ঢুক গিলে বলে, অন্ধকারে ভয় করে আমার, প্লিজ লাইটটা জ্বালান না। ওহ, বাট ভয়ের কি আছে? অতটাও ঘনঘটা অন্ধকার নয়। ব্যালকনির লাইট জ্বলছে, আবছা আলোয় সব স্পষ্টত। আর তুমি একা নও, আমি ভোর, তোমার সখী পাতাবাহারও আছে। পাতা গাল ফুলিয়ে নেয়, কমফোর্টটা আরেকটু টেনে নিয়ে বলে, ওই বিড়ালের বাচ্চা আমার সখী নয়। অন্ধকারে ও নিজেই তো ভয়ঙ্কর। লাইট জ্বালানো যায় না? না। পাতার মুখটা ছোট হয়ে যায়। সে চোখ বুজে পা ভাঁজ করে আর একটু গুটিয়ে যায়। ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে থাকে। তবে তার এই চেষ্টাকে বিফলে দিয়ে অরুণ সরকার কমফোর্টের ভিতর দিয়ে হাত পরে এক হাতে পাতার কোমর জড়িয়ে ধরে। পাতা কেঁপে ওঠে, বক্ষস্থল দগদগ করে ওঠে, হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে ক্রমাগত। ভয় উত্তেজনায় বুক দরফর করছে। লোকটার মতলব তো সুবিধার না। সে অরুণের হাতের উপর হাত রেখে সরিয়ে দিতে চায়। অরুণ ছাড়ে না, বরং বাঁধন শক্ত করে। পাতার কণ্ঠনালীতে শব্দ আটকে আসে, তবুও মিনমিনে গলায় বলে, কি করছেন, ছাড়ুন। তুমিই তো বললে অন্ধকারে ভয় পাও, তাই আঁকলে নিলাম। যা ভাবছো সেরকম কিছুই না, ভয় নেই। শান্ত কণ্ঠে সান্ত্বনা বাণী দেয় অরুণ সরকার। পাতা একটু স্বস্তি পেলেও ভয়ে যেন দূর হয় না। প্রিয় দাদি আকলিমা বেগমের কথা স্মরণে আসে তার। পুরুষ মানুষ বউ পাইলে হুঁশ থাকে না। পাতা ঢুক গিলে ভোরের দিকে আরেকটু সেটে যায়। অরুণ পাতার অস্বস্তি, আশঙ্কা, ভয় বুঝতে পেরে মজা পায়। মন কুটির শয়তান খোঁচা দেয়। কোমরের কাছ তার আঁচল সরিয়ে উন্মুক্ত করে সেটাই হাত রাখে। পাতা চোখ খিচে নেয় উষ্ণ কষকষে হাতের ছোঁয়ায়। শিরায় শিরায় বহমান রক্তকণিকার সাথে যেন শীতল স্রোত বয়ে গেল। বক্ষস্থলের কম্পন বেড়ে যায় শতগুণ। কপাল জোড়া লালিমায় ছেয়ে যায়। কর্ণদ্বারে তীব্র গরমে তালা লাগার উপক্রম। অরুণ পাতাকে খানিকটা ঘাবড়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিলেও বেহাইয়া মন বেমানি করে বসে। হালকা চাপ প্রয়োগ করে বেহাইয়া আঙ্গুলগুলো নাড়াচাড়া করতে থাকে। ব্যাস, পাতা শেষ। তার পক্ষ থেকে তীব্র বাধা দিয়ে কড়া বাক্য শুনিয়ে দেওয়ার কথা থাকলেও পাতার মন মস্তিষ্ক থমকে যায় যেন। শাল আর জামাই অন্ধকার থেকে ভয় পায় বলে আঁকলে নিয়েছে, এই তার আঁকলে নেওয়ার নমুনা। পাতা কমফোর্ট দিয়ে আপাদমস্তক ডেকে নেয় নিজেকে। তার বেশ লজ্জা লাগছে, সাথে সুরসুরি অনুভূত হচ্ছে। পাতা চোখ বুজে মটকা মেরে শুয়ে আছে। এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে কারো ঘুম হয়? হয়, পাতার হয়। অল্প সময়ের ব্যবধানে পাতা গভীর নিদ্রায় শায়িত হয়। অরুণের আঙ্গুলের নৃত্যের ছন্দ্রে রচিত হয় পাতার উন্মুক্ত কোমর ও উদয়। পিপাসায় কাতর পুরুষালী মনটা যেন আরো বেহাইয়া হতে চায়। নারী স্পর্শ পুরুষালী মন নারী সংস্পর্শে মাতোয়ারা হতে চায়। অরুণ ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল, পাশ ফিরে নিজের মনকে শাসায়। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ঘুমানোর প্রচেষ্টায়। রাত ফুরলো বলে অথচ চোখে ঘুম ধরা দেয় না। বুকটা খালি খালি লাগে। অরুণ পাশ ফিরে পাতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছেলের দিকে চাই, তারপর ঘুমন্ত পাতার দিকে। আবছা আলোয় ফর্সা মুখশ্রী দৃশ্যমান, সাথে কপালে পড়ে থাকা কয়েক গোছা ছোট ছোট চুল। অরুণ হাত বাড়িয়ে সেগুলো সরিয়ে দেয়, কুনুই ভর দিয়ে উঠে বসে। পাতার গালে হাত রেখে ঝুঁকে যায় মুখাবয়বের উপর। তপ্ত উষ্টাদর নামিয়ে ঘুমন্ত বধূর ললাটে পরম স্নেহের অদর ছোঁয়ায়। সে ছোঁয়ায় শুধু স্নেহ বিদ্যমান, নেই কামনা পুরুষালী মনের কোনো আকাঙ্ক্ষা। ঘুমন্ত পাতাও যেন কেঁপে ওঠে খানিক। গম্ভীর অরুণের অদর কোণে মলিন হাসি। পাতার দিকে ঝুঁকেই ধীমে সুরে অদর নাড়িয়ে বিড়বিড়ায়, তোমাকে অন্ধকার বিষাদ রাজ্যে স্বাগতম পাতাবাহার। আশা করি খুব শীঘ্রই বিষাদ রাজ্যে সুখ পাখি ডানা মেলে উড়তে উড়তে রৌদ্রের খোঁজ পাবে। ততক্ষণে একটু মানিয়ে নিও। বলে বোরকে পাতার থেকে ছাড়িয়ে নিয়ে ওপাশ ফিরে ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট্ট বোর ঘুমের করে
অরুণের মুখাবয়বে হাত বুলিয়ে আব্বু ডাকে। অরুণ হাসে, ছেলের গালে মুখে চুমু খায়। বোর ঘুমের ঘরে অরুণের দাড়ির খোঁচায় মুখ কুচকে ওপাশ ফিরে অরুণের হাত বুকে জড়িয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে শুই। অরুণ ছেলের পিঠ বুকে জড়িয়ে চোখ বুজে। এখন ঘুম আসবে। বিয়াল নামক পাতাবাহার কমফোর্টের ভিতর দিয়ে অরুণের পা ঘেঁষে শুয়ে পড়ে। আর পাতা ঘুমের ঘোরে গড়িয়ে এসে অরুণের পিঠের সাথে লেগে যায়। অরুণের সদ্য তন্দ্রায় আচ্ছন্ন হতে যাওয়া আঁকিজোড়া খুলে যায়। পাতার এক হাত উঠে এসে অরুণের ম্যাথহীন উদর জড়িয়ে ধরে। অরুণ হতাশ হয়, এই মেয়েটাও না। তীব্র রৌদ্রে ফেটে পড়া মধ্যাংশের সময় নীল দিগন্তে অবস্থিত মাথা বরাবর তীব্র তেজে অরুণ চোখ পাকিয়ে চেয়ে আছে যেন। নীল দিগন্তের বুক বেশে সাথে সাথে মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে আছে। হালকা বাতাস না থাকলে এই ব্যবসা গরম সহ্য করা অনেক কষ্টসাধ্য হতো। এই ঠাড়া পড়া রোদের ঝলকানিতে দিগন্তের দিকে চোখ উঁচিয়ে তাকানো দায়। তাই কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বের হয়ে আসে অরুণ সরকার। মধ্যাংশের সময় হওয়ায় বাজারে ভিড়ভাট্টা অনেকটা কম, গাড়ি ঘোড়াও তেমন দেখা যাচ্ছে না। অরুণ পকেটে হাত গুজে সামনে চালের আড়তের সামনে দাঁড়িয়ে এদিকে সেদিকে তাকিয়ে সব পর্যবেক্ষণ করতে ভুলে না। বড় বড় পা ফেলে আড়তের ভিতর প্রবেশ করে। বেশ বড়সড় গোডাউন, বেশিরভাগ জায়গা জুড়ে চালের বস্তা। 28, 29, মিনিকেট, হীরা, স্বর্ণা সব চালের বস্তায় দেখা যাচ্ছে। কিছু মধ্যবয়স্ক লোকেরা গোডাউনের এক কিনারে পার্টিতে বসে মধ্যাংশের আহার কার্যে ব্যস্ত। অরুণকে দেখে ব্রু কুঁচকে যায়। সাধারণ মানুষ হলে এক ধমক দিয়ে পাঠিয়ে দিত, খাবারের সময় ডিস্টার্ব করায়। কিন্তু সাহেব গোছের লোক দেখে নরম স্বরে বলে, আপনি কেডা, কিছু কইবেন? এখন তো বিরতির সময়, চাউল লাগবো। একসাথে এত প্রশ্ন। অরুণ সেসবের জবাব না দিয়ে বলে, মিস্টার রহিম মিয়া আছেন? তার সাথে দরকার ছিল। গুল হয়ে বসে খাবার খাওয়া 7-8 জন লোকের মধ্যে একটি লোক মুখে ভাতের লোকমা তোলে, একটু হাত দিয়ে কোনার দরজার দিকে ইশারা করে বলে, ওই ছোট্ট ঘরেই আছে রহিম ভাই ও তার ভাই করিম, কিন্তু আপনি যাইতে পারবেন না, ওনারা দুপুরের খাবার খাইতেছে। তার পাশে বসা লোকটা ফিসফিসিয়ে বলে, এই বললি কেন, যদি ম্যাজিস্ট্রেট ফেট হয়? এবার লোকটার হুঁশ ফিরে মুখ ভর্তি ভাত নিয়ে অরুণের দিকে চাই। শুট বুট পরে আছে, ম্যাজিস্ট্রেট হলেও হতে পারে। অরুণের সেসবে খেয়াল নেই। সে কর্নারের দরজায় গিয়ে টোকা দেয়। ভেতর থেকে বেশি আসে, ক্যাডা? অরুণ সরকার। রহিম মিয়া হাত ধুয়ে গামছায় হাত মুছতে মুছতে দরজা খুলে দেয়। খাওয়া দাওয়া শেষ দুই ভাইয়ের। দরজায় সাহেব গোছের লোক দেখে খানিকটা ঘাবড়ে যায় রহিম মিয়া। 2 দিন আগেই চেয়ারম্যান সাহেব 20 বস্তা রিলিফের চাল স্বল্প মূল্যে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। মুনাফা দেখে সেও লুফে নাই। পুলিশ, প্রেস বা ম্যাজিস্ট্রেট আবার রেট না দিয়ে বসে। সে আমতা আমতা করে বলে, আপনি কে, চিনলাম না যে। অরুণ সন্দেহের নজরে চাই, লোকটা ভয় পাচ্ছে কেন। সে গম্ভীর গলায় বলে, আপনি মিস্টার রহিম মিয়া? জি। আমি আপনার অ্যাডপ্টেড, আই মিন টু সে, কি যেন বলে, ও হ্যাঁ পালক মেয়ে, পাতার হাজব্যান্ড অরুণ সরকার। চিনতে পেরেছেন? শান্ত স্বর। রহিম মিয়ার চিনতে অসুবিধা হয় না। করিম মিয়া চট জলদি এগিয়ে আসে, হেসে বলে, আরে তুমি আসলেই চিনতে পারিনি, ভেতরে আসো, বসো বাবা। অরুণ ভিতরে যায়, তবে বসে না। গম্ভীর মুখে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। সরকার বাড়ির ড্রয়িং রুমে আড্ডা হৈ হৈ পরিবেশ বিরাজ করছে। বাচ্চারা খেলনা বন্দুক হাতে দৌড়ে চোর পুলিশ খেলতে ব্যস্ত। বোর বড় লাইফেলের মতো খেলনা নিয়ে আসমা বেগমের বনে 2টা নাতির সাথে খেলছে। বোর পুলিশ আর তারা চোর, তো পুলিশ চোরকে ধরতে ধাওয়া করছে। পাতাবাহার নামক বিড়াল শাবক বোরের পিছু পিছু ছুটে চৌকিদার হিসেবে। আর চোর লুকোচুরি খেলছে। কেউ কেউ তাদের খেলায় বিরক্ত, তো কেউ ওদের আগ্রহে তাদের পানোচ্ছল। খেলায় মেতে ওঠা আনন্দে বিবর হয়ে নিজ শৈশবের স্মৃতি ছাড়নে মুখর। তবে এসবের মাঝে আনিকা গাল ফুলিয়ে বসে আছে।
সোফার এক কোণায়, কারণ তাকে খেলায় নেয়নি বোর সরকার। তাই সে বড়দের মাঝে বসে মুখ গুমরা করে। পাতা ড্রয়িং রুমে বসে আছে ঘুমটা মুখে। নববধূ সে, তাই প্রতিবেশী সহ সকলেই নববধূর মুখ দর্শন করে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু বিবিধ। কখনো অরুণ সরকারের নতুন বধূর সাথে প্রাক্তন বধূর সৌন্দর্যের তুলনা, যোগ্যতা, ফ্যামিলি স্ট্যাটাস, উচ্চতা ইত্যাদি। পাতা খানিকটা অবাক হয়। হাই ক্লাসের লোকেরাও কি এরকম স্বভাবের হয়? কি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি মুখে কথার বান ছোড়ে। একেবারে অন্তঃপুরে গিয়ে লাগে। বারংবার তার সামনে অরুণ সরকারের প্রাক্তন স্ত্রীর কথা তুলে গুণগান গায়। অরুণ কত পাগল ছিল তার জন্য, মাথায় তুলে রাখত। ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু ওই হতভাগী বুঝলে তো, ফুটফুটে ছেলেটাকে রেখে ডিভোর্স দিল। পাতা শান্ত মলিন মুখে তাদের কথা কর্ণপাত করে, টু শব্দটি করে না। আসমা বেগম তাদের নিষেধ করে এসব কথা তুলতে। আসমা বেগম দরকারি কাজে উঠে গেলে আবার শুরু হয়ে যায়। পাতা অসহায় বোধ করে। ভালো লাগছে না তার এভাবে বসে থাকতে। তার উপর এদের কাস্তের ধারের মতো জুবান। পাতা আশেপাশে চাই, প্রিয়টারও কুছ নেই। কাল রাতে তার সাথে এসেছিল তাকে সঙ্গ দিতে, অথচ উনি নতুন সঙ্গ জুটিয়ে তার দ্বারের কাছেও আসছে না। বয়সের পার্থক্য থাকলেও আদুরির সাথে বেশ বনে গেছে প্রিয়র। তার সাথেই বাড়ি ঘর আঙ্গিনা ঘুরে ঘুরে দেখছে, বেশ সুন্দর পরিবেশ। পাতা যদিও ঘুরে দেখেনি, তবে বেলকনিতে গিয়েছিল। গিয়েই অবাক, টবে টবে বিভিন্ন ফুল ও ঔষধি সৌন্দর্য বর্ধক গাছ, যার বেশিরভাগেরই নাম পাতা জানে না। আর বাইরে বিভিন্ন গাছগাছালি, ফুলের বাগানে ভরপুর আঙিনাকে সাজানো হয়েছে। বেলকনির গ্রিল জুড়ে বাগান বিলাস, বিভিন্ন সাইকাস, যেন কোনো বোটানিক্যাল গার্ডেন। পাতার অভিলাষী মন চাইছিল বাইরে গিয়ে সব ঘুরে ফিরে দেখতে, কিন্তু নববধূ হওয়ার দরুন অভিলাষ মন কুটিরে পুষে রাখে। তার বাড়ি তার আঙ্গিনা, ফুরে তো যাচ্ছে না। মহান আল্লাহ তাআলা যদি চান, তবে এটাই তার স্থায়ী ঠিকানা বর্তাবে। পাতার ভাবনাছেদ ঘটে সিঁড়ি বেয়ে নামতে থাকা আরিয়ানকে দেখে। আরিয়ানও এক পলক পাতার দিকে চায়। পাতা অপ্রস্তুত হয়, সঙ্গে সঙ্গেই নজর ফিরায়। আরিয়ান সেটা দেখে খানিক মুখ বাঁকায়। পাতা আর চোখে দেখে নেয় তার মুখ বাঁকানো। পাতা নিজেও মনে মনে মুখ বাঁকায়। জকরুটে বলদ। আড্ডায় মশগুল আরিয়ানের খালা আসমানি বেগম আরিয়ানকে ডাকে, এই আরিয়ান, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? নতুন ভাবি এলো, গপ্প সপ্প কর। তোর ভাইটা তো নতুন বউ রেখে ফুরুত, কই গেছে জানিস? আরিয়ান এসে পাতার সম্মুখে আনিকার পাশে বসে, মেয়েকে কোলে তুলে নিয়ে কালার উদ্দেশ্যে বলে, অরুণ ভাই গেছে কোথাও দরকারি কাজে, আমাকে তো বলে যায়নি। তার নতুন বউকে জিজ্ঞাস করো, তার পারমিশন বিনা বোধহয় যাবে না। পাতা খানিকটা রুক্ষ দৃষ্টিতে চায় আরিয়ানের দিকে। তাকে খুঁজে মেরে কথা বলল লোকটা। সব দোষ ওই নাকচে ম্যানালেস লোকটার। বলা নেই কওয়া নেই গায়েব। তার পারমিশন নিবে? সে তো জানেই না কখন গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে পায়নি লোকটাকে, এখন বিকেল পেরিয়ে সন্ধ্যার পথে, অথচ তার খোঁজ নেই। কোথায় গিয়েছে কেউ বলতেই পারে না। আবার এই নামক লোকটাকে বলে গেছে যে কাজ আছে, ফিরতে দেরি হবে, ভোরের খেয়াল রাখতে। পাতার কথা কিছু বলেনি। পাতা ভেবে পায় না কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এত সকালে যেতে হবে। যাবি যা, বলে যাবি না? বলে গেলে এতগুলো লোকের কথা শুনতে হতো না। সাথে ফোনটাও অফ করে রেখেছে। সকালে খালা শাশুড়ি, মামি শাশুড়ি সহ সবাই বেশ কথা শুনিয়েছে। ছেলেটা নিশ্চয়ই এমনি এমনি যায়নি, কিছু না কিছু হয়েছেই, নইলে না বলে কখনো কোথাও যায় না। শাশুড়ি আড়ালে ডেকে নিয়ে না বকলেও কড়া সুরে জিজ্ঞাসাবাদ সেরেছে। স্বামী নামক লোকটার নিরুদ্দিষ্ট হওয়ার পেছনে যেন পাতাই দায়ী। পাতা কাঠপুতুলের মতো সব অবলোকন করেছে। এসব বিষয়ে সে বড়ই অনভিজ্ঞ। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সম্পর্কে তা ছোট যা,
রুবি তার হয়ে কিছু বলতে নিলে নিজ মায়ের চোখ রাঙানিতে চুপ করে যায়। পাতা সেটাও খেয়াল করে। এত শত মানুষের ভিড়ে সম্পূর্ণ বাড়িতে পাতা যেন একলা অনুভব করে। মাথাটা কেমন বউ বউ করে। অজানা পরিবেশে আকি যুগল আবেগে টইটুম্বর হয়। গড়িয়ে পড়বে তখনই বাঁচিয়ে নেয় ছোট্ট বোর। কোথায় হতে দৌড়ে এসে পাতার কোমর জড়িয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদু, আমার আম্মুকে বকছো কেন তোমরা? আমি কিন্তু রেগে যাব বলে দিলাম। খবরদার, কেউ বকবে না। সবাই তার আকস্মিক কথায় যেন বুপ। ছোট্ট চাঞ্চল্যকর ছেলেটার গলায় গম্ভীর সুর। এ যেন সেই ছোট্ট জেদির আগে ছোট্ট অরুণটি। বর পাতাকে টেনে নিয়ে যায়। কেউ আর কিছু বলার সুযোগ পায় না। যেখানে বিয়ের পরদিন নতুন পরিবেশে যতই জড়তা থাকুক, স্বামী নামক সঙ্গী সাহারা হয় স্ত্রীলোকের। একলা অনুভূত না করে সেজন্য কত কিছুই না করে। আর তার বেলায়, আচ্ছা, লোকটা কোথায় গেছে? প্রাক্তন স্ত্রীর স্মরণে আর ভাবতে পারে না। আসমানি বেগমের ডাকে হুঁশ ফিরে। তিনি পাতার বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে, কি রে বউ, কোথায় হারাইলাম? অরুণ কোথায় গেছে জানো না? পাতা মাথা নাড়ালো উদাস ভঙ্গিতে। আরিয়ানের কুল থেকে আনিকা নেমে পাতার কাছে যায়। পাতা তাকে কোলে বসিয়ে কয়েকটি চুমুকায়। বাচ্চা মেয়েটা পুরাই পুতুল। মায়ের মতো হয়েছে বোধ করি। বাপ তো চক্রাচাটির এক্সপার্ট। আরিয়ানের খালা পাতার মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি করেই বলতো বউ, রাতে কিছু হয়েছিল তোমাদের মধ্যে? না মানে ঝগড়া, কথা কাটাকাটি, বাচ্চা ডারে নিয়া? দেখো, আসমা অরুণের সৎ মা হলেও কখনো সৎ ছেলে ভাবে নাই। নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করেছে। আমরাও নিজের ভাগ্নির মতোই ভালোবাসি। কিছু হলে বলো, সব ঠিকঠাক করে দিবনি। আর কয়েক ঘন্টা পরে তো রিসিপশন শুরু। ফোনটাও ধরছে না, বন্ধ। শুধু আরিয়ানকে মেসেজে বলে দিয়েছে অফিসে ব্যস্ত আছে। বুড়ের রাতে থাকা নিয়ে কিছু হয়েছে? সেরকম কিছুই না খালামণি। আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কলহ কিছুই হয়নি। আপনারা মন গড়া কথা বলবেন না। ওনার হয়তো দরকারি কাজ আছে, তাই চলে গেছে। আমি ভোর ঘুমিয়েছিলাম, তাই বলে যেতে পারিনি। ব্যাস এইটুকুই। আর বোরকে নিয়ে কলহ সৃষ্টি হবে কেন? বোর ছোট্ট বাচ্চা। আমি অতটাও খারাপ নয় যে ছোট্ট বাচ্চার থাকা নিয়ে কথা কাটাকাটি করব। মা কেমন হয়, কিভাবে ভালোবাসে, আমি না জানলেও বরকে মায়ের মতোই ভালোবাসার চেষ্টা করব। মায়ের মতো কেন হবে? আমি তো তার মাই। আম্মু ডাকে যে সে আমায়। পাতার কথায় আরিয়ান ভ্রু উঁচিয়ে চায়। বেশ গোছানো কথাবার্তা এই মেয়ের। সারাটা বেলা সবার কথা শুনে টু শব্দ না করলেও এখন কিভাবে জবাব দিল? আসমানি বেগম অসন্তুষ্ট হলেন দের। নতুন বউ হয়ে এভাবে কথার জবাব দিল। পাতার দুর্ভাগ্যক্রমে আসমা বেগম সব শুনতে পাই। তিনি ড্রয়িং রুমেই আসছিলেন রাতি রূপমকে কোলে নিয়ে। বোন ও পাতার সব কথাই তার কানে বাজে। আসমা বেগমের ভাইয়ের বউ ফরিদা আক্তার মুখ বাঁকিয়ে বলেন, বাহ, নতুন বইয়ের মুখে দেখছি কথা ফুটছে। এতক্ষণ তো মেনি বিড়াল সেজেছিলে। আসমা, তোমার দিন ফুরিয়ে এলো বলে বইয়ের কথার কি ধার শুনছ? আমরা তো ভালো কথাই বললাম। আগের বউটা কিন্তু এমন মুখের উপর কথা বলিত না। পাতা মামি শাশুড়ির চাহনি দেখে গাড় মুড়িয়ে পেছনে চায়। শাশুড়িকে দেখে খানিকটা ভীত হলেও সে ভাবে, সে তো ভুল কিছু বলেনি, তাহলে ভয় কেন পাবে? আসমা বেগম এসে পাতার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় শাসনে সুরে বলে, আপা ভুল কিছু বলেছে বলে তো আমার মনে হলো না। তাহলে এভাবে মুখের উপর কড়া কথা বলার মানে কি? গুরুজন হয় উনি তোমার ভালোর জন্যই বলল। এভাবে অপমান করলে আমি আমার আত্মীয় স্বজনের অপমান সহ্য করব না। সে সরি টু হার। পাতা অবাক চোখে শাশুড়ি নামক মহিলার দিকে চাই। সে কখন অপমান করলো? কি এমন বলেছে? তারা সবাই এত এত কটূক্তি করলো। কই, তখন তো তিনি ভাবলেন না পাতা অপমানিত বোধ করতে পারে। পাতা দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে রাখে। এখন দোষ না করেও মাথা কি করে ঝুঁকাবে? আরিয়ান উঠে এসে মায়ের কাজ জড়িয়ে বলে, মা,
কথাগুলো মোটেও অপমানজনক নয়, না ওইরকম টোনে বলেছে। পাতার কথাগুলো যথার্থই। তোমরা সকাল থেকেই মেয়েটাকে এমনভাবে জিজ্ঞাসা করছো যেন ওই বাইকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। হয়েছে, এখন এসব বাদ দাও তো। আসমানি বেগম হালকা নারাজ হলেও আরিয়ানের কথাই সায় জানিয়ে বলে ওঠেন, আরিয়ান ঠিকই বলেছে, আমি কিছু মনে করিনি আপা। আর আরিয়ান, পাতা কাকে বললি? বড় ভাবি হয় তোর। বয়সে ছোট হলেও কি হবে, সম্পর্কে বড়। আসমা বেগম আর কিছু বললেন না, তবে তিনি পাতার ব্যবহারে খানিকটা নারাজ হন। অরুণের সৎ মা ও তার সম্পর্কীয় আত্মীয় বলেই কি এভাবে বলল? পাতা নতমুখে বসে। জগরুটে দেবর অতটাও খারাপ নয়। পাতা বুঝতে পারে সংসার জীবনটা যতটা সহজ সে ভেবেছে অতটাও সহজ নয়, বরং ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের মতোই ফর্মুলায় ভরপুর। বোর বন্দুক হাতে চোর কুঁচতে কুঁচতে পাতার কোলে আনিকাকে দেখতে পেয়েছিল। বোর শান্ত হয়ে দাঁড়িয়ে সব দেখছে। আম্মু কিভাবে আনিকা আদর করছে। কেন করবে? তার আম্মু শুধু তাকেই আদর করবে, আর কাউকেই না। ওই অ্যানি শয়তানকেও না। কিভাবে তার আম্মুর আদর খাচ্ছিল। চাচিমণি যখন তাকে একটু আদর করতে নিত, কুলে নিত, খাইয়ে দিতে চাইতো, অ্যানি শয়তানটা চিল্লাচিল্লি শুরু করে দিত। তার মায়ের আদর কেন বোর পাবে? বোরে যদি আদর চাইতো তার মায়ের কাছে যাক না। বোর কিছু বলতো না। চুপি চুপি ঘরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদত। তার মা কেন তাকে আদর করে না? একটু পর কানা থামিয়ে মিনুর কুল দখল করে বসে থাকতো, এটা ওটা আবদার করত। মিনুও হাসি মুখে তার সব আবদার পূরণ করত। আনিকাকে পাতার কুলে দেখেই বোর বন্দুকটা নিয়ে বাড়ির মেন ফটক পেরিয়ে বেরিয়ে যায়। বন্দুকটা আছাড় মেরে ভেঙে ফেলে। তার আম্মু কেন আনিকাকে আদর করবে? তারপর গম্ভীর মুখে হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে। ডেকোরেশনের কাজ করতে আসা কিছু লোকেরা বউয়ের কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, খেলনা ভাঙলো কেন? বর গম্ভীর মুখে জবাব দেয়, কিছু হয়নি, যাও তোমরা। লোকেরা মুখ বাঁকা করে চলে যায়। আলালের ঘরে দুলালের তেজ, যা চাই বলার আগেই পাইতো, সেজন্যই ভাঙচুর করে। গরিবের ঘরে জন্ম নিলে সব তেজ ছুটে যেত। তারা চলে যেতেই বোর গাড়ির হর্নের শব্দে গেটের দিকে তাকায়। একটা গাড়ি ভেতরে এসে থেমে যায়। সেখান থেকে নেমে আসে অরুণ সরকার। নামার সাথে সাথে গাড়িটা গ্যারেজের দিকে চলে যায়। বর বাবাকে দেখেও দৌড়ে যায় না, ওভাবেই বড়দের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। অরুণ এগিয়ে আসে ছেলের দিকে। নিচে খেলনা বন্দুকের খণ্ডাংশ দেখে ব্রু কুচকে জিজ্ঞেস করলো, ভাঙলো কি করে? বর কিছু বলে না। বাবা তার কথা জিজ্ঞাসা না করে ওই বন্দুকের কথা জিজ্ঞেস করেছে। কেউই তাকে ভালোবাসে না। অরুণ ছেলের থমথমে মুখশ্রী দেখে কুলে তুলে নেয়, গালে চুমু দিয়ে বলে, কি হয়েছে আব্বু, গাল ফুলিয়ে রেখেছ কেন? বরের গম্ভীর মুখ স্বাভাবিক হয়ে আসে। বাবার গলা জড়িয়ে বলে, তুমি আমায় না বলে কোথায় গিয়েছিলে? বর মিসড ইউ সো মাচ আব্বু। অরুণ ছেলের ঠোঁটে চুমু দিয়ে বলে, অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল তাই গিয়েছিলাম। তুমিও তোমার আম্মু ঘুমোচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি। অ্যান্ড আই অলসো মিসড মাই কলিজা। বরের মিষ্টি মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। বাবার দুই গালে ঠোঁট চেপে আদর করে। আদর পেয়ে অরুণের অদর কোনো বেঁকে যায়। শান্ত গলায় শুধায়, খেলনাটা ভাঙলে কেন কলিজা? বর এক নজর ভাঙা বন্দুকের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে নালিশের সুরে বলে, আম্মু আনিকাকে অনেকগুলো আদর করেছে। অরুণ আগে যুগল ছোট ছোট করে বলে, করতেই পারে। না পারে না, আমার আম্মু শুধু আমাকেই আদর করবে, কোনো আনিফানিকে কাউকেই না। বোরের আম্মু আদর শুধু ভোরের, আর কারো নয়। গড় বিরোধিতা করে আঙ্গুল তুলে বলে ভোর। অরুণ ছেলের আঙ্গুলে আলতো কামড় দিয়ে চুমুকেই বলে, হিংসুটে ছেলে, তুমি না তোমার চাচিমণির আদর খাও? আর পাতাবাহারও তো অ্যানিমণির চাচিমণি হয়, আদর করতেই পারে কলিজা। বোর চিল্লিয়ে বলে, না পারে না। চাচিমণি আদর করতে চাইলে অ্যানি করতে দিত না, চিল্লাতো। আমি ওর বড় ভাই হই না, তবুও বকতো আমায়।
অরুণ শান্ত হতে বলে ভোরকে। আশেপাশের সবাই এদিকেই তাকিয়ে আছে। ছেলেকে বুকে জড়িয়ে বলে, আগে তো কখনোই বলনি যে অ্যানি মামনি অমন করতো। কেন বলবো? তুমি এখন চুপি চুপি আম্মুকে বকে দেবে, ঠিক আছে? অরুণ ছেলেকে পাজা কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে পা চালায়। ছেলের কথা শুনে বলে, বকে দেব শিওর? বুড়ো অরুণের দিকে তাকিয়ে মিষ্টি করে বলে, হুম, বেশি না কিন্তু, এইটুকুনি। মিষ্টি করে বকে দেবে, বলবে, পাতাবাহার, তুমি শুধু আমার কলিজাকে আদর করবে, আর কাউকে না। যদি আদর করো কলিজা ও কলিজার আব্বু তোমাকে অনেক পানিশ করবে। অরুণ ছেলের কথা শুনে খানিক হাসে। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে যায়। ছোট মা আরিয়ান, পাতা সহ সকলে নীরব ও থমথমে। কিছু কি হয়েছে? সে পাতার নত মুখশ্রী দেখে সবার উদ্দেশ্যে বলে, কি হয়েছে? সবাই চুপচাপ কেন? আসমা বেগম সহ সকলে গাড় গড়িয়ে অরুণের দিকে চায়। খানিকটা চমকেও যায়। পাতার সাথে এমনভাবে কথা বলা শুনতে পায়নি তো। পাতা অরুণের গলার আওয়াজ শুনেও মাথা উঁচিয়ে দেখে না একবারও। আরিয়ান হেসে বাড়ির দিকে এগিয়ে যায়। হাসি মুখেই বলে, কি আর হবে, তুই তো কোথাও উধাও হয়ে গেছিলি। সেসব নিয়েই কথা হচ্ছিল। সকাল থেকে লাপাত্তা, তাও বিয়ের পরদিন। একটু পরে রিসেপশন। অরুণ সবাইকে উদ্দেশ্য করে বলে, একটা ক্লায়েন্টের ফোন এসেছিল সকালে। সিনেমার জন্য কিছু অথেন্টিক গয়নার কালেকশন দরকার ছিল, খুব জলদি। ফোন করে অনেক অনুরোধ করলো, তাই যেতে হলো। ফোনের চার্জও ছিল না, সাথে পাওয়ার ব্যাংকও ছিল না। আরিয়ানকে একটা মেসেজ করার পরেই ফোন বন্ধ হয়ে যায়। আর কোনো প্রশ্ন? আসমা বেগম গম্ভীর গলায় বলে, এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা একদম উচিত হয়নি। কাল বিয়ে হয়েছে, আজ রিসেপশন। একটা দায়িত্ব আছে না তোমার? যাও, ঘরে যাও। অরুণ প্রতি উত্তরে কিছু বলে না। ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। কিচেনে থাকা পাতাবাহার বাপ ছেলেকে দেখে দৌড়ে তাদের পিছু পিছু যায়। এতক্ষণ সে বোরকে কুসছিল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নতমুখে বসা। পাতার কোল থেকে আনিকাকে নিয়ে বলে, এই আম পাতা জোড়া জোড়া, ভাই এসেছে, যাও ঘরে যাও, এভাবে বসে আছো কেন? পাতা মাথা উঁচিয়ে আরিয়ানের দিকে চাই। কি বলল এই লোকটা? আরিয়ান দাঁত বের করে হাসে, সাথে আনিকাও। আসমা বেগম ধমক দেয়, বড় ভাবি বলবি, আর তুমি ঘরে যাও। পাতা কিছু বলে না, আস্তে ধীরে উঠে সিঁড়ি বেয়ে রুমে যায়। আজ না কচু লোকটার হচ্ছে, পিটিয়ে কি মানা বানিয়েছে তো, তার নাম বদলে মতিবানু রাখবে। শালার জামাই। সে হন হন করে ঘরে যায়। ঘরটা ভালোভাবে না ছিনলেও রাগের মাথায় গজ গজ করতে করতে সঠিক ঘরেই পৌঁছায়। চুপিসারে ঘরে প্রবেশ করতেই কিছু একটা এসে মুখটাই পড়ে, কাপড় জাতীয় কিছু। কাপড়টা থেকে পুরুষালী ঘামের গন্ধ ও জেন্টস পারফিউমের গন্ধে নাক মুখ কুচকে যায়। সেটা মুখ থেকে সরিয়ে হাতে নেয়। তারপর বলে, এগুলো ছুঁড়ে ফেলছেন কেন বাচ্চাদের মতো? গুছিয়ে রাখলেই তো হয়। বলে সব একে একে তুলে সোফায় রাখে। অরুণ বিছানায় বসে মজা খুলতে থাকে। পাতার কপাল কুঞ্চিত হয়। সে এসেছিল বড়সড় ঝাড়ি মারবে বলে, চুপ করে গেল কেন? সে বাপ ছেলের দিকে চায়, চুপচাপ গম্ভীর মুখে। অরুণ পাতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কিছু বলবে? পাতা যেন বলার পথ খুঁজে পায়। মাথার আঁচল ফেলে কোমরে গুজে দরজা বন্ধ করে আঙুল তুলে বলে, নাক উঁচু ম্যানারলেস লোক কথাকার। অফিসে যাবেন বলে যাবেন না? আপনার জন্য কত কিছু হলো, সব দোষ আপনার। আপনাকে তো আমি, বলেই দাঁত কিরমির করে। অরুণ মজকুলে সোফার উদ্দেশ্যে করে ঢিল মারে। পাতার কথার প্রেক্ষিতে বলে, আমাকে কি? আর কি হয়েছে? শটটা সিরিয়াস শোনায়। পাতা দমে যায়। লতা আপুর কথা স্মরণে আসে। সংসারে একসাথে থাকতে গেলে টুকিটাকি মনোমালিন্য কথা কাটাকাটি হবেই। সব কথা ভাইয়াকে বলবি না, নিজেই সমাধান করার চেষ্টা করবি। পাতা অরুণকে কিছু বলে না, চুপ করে যায়। বড় বলে না যে দাদি সহ সবাই আম্মুকে বকেছিল। আব্বুকে বললে আব্বু দাদির উপর রেগে যায় যদি। অরুণ পাতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কড়া গলায় বলে,
কি হয়েছে বলো, চুপ করে গেলে কেন? পাতার নাকের পাটা ফুলে ওঠে। লোকটা তাকে ধমক দিল। ধমকাচ্ছেন কেন? কি আর হবে? প্রতিবেশীরা গুসুর ফুসুর করছিল। বিয়ের পরদিনই বর উদাও। কেন উদাও? জানতে চোখ রাখুন সর্দার বাড়ি। কতটা কৌশলে গুড়িয়ে দেয় পাতা, সাথে নিজের বুদ্ধির বাহবা দেয়। অরুণ বুঝতে পারে ব্যাপারটা, তবে কিছু বলে না। ছেলের পরনে টি শার্ট খুলে দিয়ে ডাকে, পাতাবাহার। পাতা জি বলে বিরক্তিকর ভঙ্গিতে নিচের দিকে চায়। বিড়াল শাবকটিও মিউ মিউ করছে, যেন কর্তা তাকেই ডাকছে। সে পা দিয়ে ঠেলে সরিয়ে দেয় প্রাণীটিকে। অরুণ সেটা খেয়াল করে বলে, লাতি লাগলো তোর, মিস পাতাবাহার? লাগুক, আমার সাথে গেছলে লাতি কেন, জাটা পিটাও খাবে। বিড়াল শাবক কি বুঝলো কে জানে, ল্যাস নাড়িয়ে চলে গেল ব্যালকনিতে। সে রাগ করেছে। পাতা অবাক হয় বেশ। রাগ করলো নাকি বিড়ালের বাচ্চা? কিন্তু তার কথা বুঝলো কিভাবে? সে অরুণের দিকে তাকিয়ে বলে, কি যেন বলতে চাইলেন? অরুণ পাতার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে, আপনার নামে ইয়া বড় নালিশ আছে। পাতার কপালে ভাঁজ পড়ে। কিসের নালিশ আবার, কেই বা করলো? অরুণের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অরুণ গম্ভীর মুখে বলে, বুর করেছে নালিশ। তুমি নাকি আনিকাকে অনেকগুলো আদর করেছ। পাতা বোরের দিকে চাই। বোর নালিশ করেছে? আনিকাকে আদর করেছে, এতে নালিশের কি আছে? অরুণ পুনরায় গম্ভীর গলায় বুড়ের বলা কথাগুলো কপি করে পেস্ট করে, পাতাবাহার, তুমি শুধু আমার কলিজাকে আদর করবে, আর কাউকে না। যদি আদর করো, কলিজা আর কলিজার আব্বু তোমাকে অনেক পানিশ করবে। বলেই বুড়ির দিকে তাকিয়ে বলে, মিষ্টি করে বকে দিলাম, এখন হয়েছে? বর মাথা নাড়িয়ে বোঝাই হয়েছে। পাতার মস্তিষ্কে বিষয়টা ক্যাচ করতে পারে। আনিকাকে আদর করেছে বলে বর গাল ফুলিয়ে নিয়েছে। এ তো বাপের মতোই জেলাসিতে ভরপুর। সে বরকে কোলে নিয়ে গালে টপাটপ চুমু দিয়ে বলে, কি হিংসুটে ছেলে, একটু আদর করেছি তো কি হয়েছে? কি কিউট পুতুল মেয়ে, তাই আদর করেছি। সে তো তোমার বোন হয় তাই না? ওকে একটু আদর করেছি, তোমাকে বেশি বেশি আদর করব। বলেই ফুল ও গালে আদর করে। বুড়ের মন গলে না। সে গোমরামকে বলে, না, তুমি শুধু আমাকেই আদর করবে, আর কাউকেই না। করলে বর রেগে যাবে। বলে পাতার কোল থেকে নেমে বেলকনিতে চলে যায়। পাতা হাঁ করে দেখে, এইটুকুনি ছেলের এত অভিমান। অরুণ পাতার হাঁ করা মুখটা দুই আঙ্গুল দিয়ে আটকে দেয়। পাতা যেন সংবিত ফিরে পায়। অরুণ পাতার কাজ জড়িয়ে ধরে বলে, ও এমনই, এত বোঝাই তবুও নাছর বান্দা। আমাকেও কোনো বাচ্চাকে আদর করতে দেখলেই গাল ফুলিয়ে বসে থাকবে, তখন কিছু বলবে না। পরে তুফান বনে যায়। সামলানোর দায়, বুঝলে পাতাবাহার, সামলাও ওই জেদি ভোরকে। পাতা নিঃশ্বাস আটকে যায়। এই লোক মোটেও সুবিধার নয়, তাকে শ্বাস আটকে মারতে চায়। তাই তো এরকম উন্মুক্ত শরীরে তাকে বাহুডোরে আবদ্ধ করেছে। পাতার ছোট্ট নরম শরীরটা কেমন ঝিমিয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে, হাত পায়ে শক্তি ফুরিয়ে যাচ্ছে, গরম গরম লাগছে। কেন এমন হচ্ছে?